আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতিতে একটা বিষয় খুব ভালো মতো বুঝতে হবে, আমি এ এবং বি দুজনকেই কোনো একটা জায়গায় গিয়ে সমর্থন জানাতে পারি, আবার আমি এ এবং বি কারুর দুজনেরই একজনেরও দিক নিলাম না, অথচ আমি আমার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলাম, সেটাও কিন্তু একটা সমর্থন, একরকমের স্ট্যান্ড পয়েন্ট। মানে এখানে এরকম কোনো নির্ধারিত জায়গা নেই যে আমাকে নয় এক্সের সাথে থাকতে হবে না ওয়াই এর সাথে থাকতে হবে। নো, আই ক্যান হ্যাভ আ ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড। আমি বলতেই পারি যে না ভাই তুমি এটা ভুল করছো, ভাই তুমি এটা ভুল করছো। তারপরেও আমি বলতে পারি আমি তোমাদের দুজনের সাথে বসে এই জিনিসটা মিটমাট করতে আগ্রহী, বা তোমরা যে ভুলটা করছো আমি দুজনকেই পয়েন্ট আউট করে দিলাম, যদিও দিনের শেষে তোমরা দুজনই আমার পরম বন্ধু। এটাও একটা স্ট্যান্ড কূটনীতিতে। সুতরাং ভারতবর্ষ দেখো, ইউক্রেন রাশিয়া দেখো, ভারতবর্ষের কি রাশিয়া কম বন্ধু? কিন্তু ভারতবর্ষ কিন্তু একবারে ইউক্রেনের এগেনস্টে যায়নি। ভারতবর্ষ কি রাশিয়াকে তার জন্য কি কোনো কটূক্তি করেছে? করেনি তো। তারা কি কোথাও গিয়ে ইউক্রেনকে কটূক্তি করেছে? করেনি তো। কেন করেনি? কারণ তারা জানে যে আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড, ইন্ডিয়া স্ট্যান্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্যান্ড। ইন্ডিয়া জানে যে আমরা আননেসেসারি কনফ্লিক্টে ঢোকাটা বোকামি। ইরান এবং তার সঙ্গে ইসরায়েল, এই যে দুটো দেশে আমরা দেখছি কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তেহরানের পরিস্থিতিও প্রচন্ড খারাপ, ইসরায়েলের উপরেও কিন্তু এক এক করে ইরান এবার হামলা শুরু করে দিয়েছে। ভারত কেন এই জায়গাটা থামাতে পারে? ভারতের এই কালচারাল ডিপ্লোমেসির মধ্যে কি এমন, মানে আমি বলবো যে কি মন্ত্র, কি বীজ মন্ত্র আছে? দেখো একটা কথা, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে গোটা যে কনফ্লিক্টটা চলছে না, এতে একটা তেলের গন্ধ আছে সব জায়গাতে। এবং এই তেলের গন্ধ যখন আছে তখন আমেরিকাকে থাকতেই হবে। মধু থাকলেই যেরকম মৌমাছি একদম খুঁজতে খুঁজতে বঙ্গোপসাগর অবধি চলে এসে থাকতেই হবে, ওরা তেল ব্যাপারটাকে ছেড়ে থাকতেই পারে না। আচ্ছা ঠিক আছে, এবং তেল আমরা বাঙালিরা খুব ভালোই বুঝি, তো তেলটা নিয়ে একটা টানাটানি চলে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে অদ্ভুত একটা ব্যাপার, সেটা হলো যে আজকে যখন অ্যাক্সিস ডিভিশনসগুলোকে নিয়ে আমরা এত পর্যালোচনা করছি, তখন একটা জিনিস খুব ভালো বুঝতে হবে যে আমেরিকা সবসময় চায় তেলের দখলটা যেন তাদের হাতে থাকে। কেন? যদি তেলের দখলটা তাদের হাতে থাকে তাহলে তাদের যে কারেন্সি আছে সে কারেন্সি ভ্যালিড থাকবে। তাদের যদি কারেন্সির উপরে কোনো রকম আঘাত আসে, কারণ জুলাই মাসটা খুব একটা ভালো মাস না আন্তর্জাতিক সম্পর্ক বা ডিপ্লোমেসির ক্ষেত্রে, আমি আগেও বলেছিলাম রিওতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো যদি কোথাও গিয়ে সেখানে ডিডলারাইজেশনের মতো কোনো ঘটনা যদি ঘটে, তাহলে আমেরিকার হাতে অয়েল কন্ট্রোলটা থাকতে পারে। যদিও আমার মনে হয় এই গোটা খেলাটার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। সুতরাং অ্যাগ্রেশনটা দেখো খুব বেশি হচ্ছে। কেন? যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় সড়ো কনফ্লিক্ট পাকিয়ে দিলে তখন এই গোটা যে ব্রিক্সের কনসেপ্টটা জুলাই মাসে হতে পারে সেটাকে নাড়াচাড়া দিয়ে দেওয়া যাবে, সেটাকে একটা বিপদে ফেলে দেওয়া যাবে। ইরানকে আমেরিকা ইরাক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। আমেরিকা সবাইকেই দেউলিয়া বানাবার চেষ্টা করে। এত মানে কি বলবো, কাভার দিয়ে কথা বলার সময় চলে গিয়েছে। আফগানিস্তানে ঢুকেছিল, কি করতে ঢুকেছিল? আজকের ডেটে আফগানিস্তানের কি অবস্থান? ইরাকে কি করতে ঢুকেছিল? আজকে ইরাকের কি অবস্থান? আগামী দিনে ইরানে আয়াতুল্লাহ খামেনি, তার কথা বলবো, তাকে কি অ্যাজ ইকুয়াল সাদ্দাম হোসেন দেখানোর একটা চেষ্টা চালাচ্ছে আমেরিকা। খামেনির একটা যিনি বাংকারে আশ্রয় নিয়েছেন বলে আজকে সকালে জানতে পারা যাচ্ছে, পরিচিতিটা অদ্ভুত। দেখো, অ্যাকর্ডিং টু ইরান ও হচ্ছে ধর্মগুরু, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইসরায়েল ও হচ্ছে একটা ডিক্টেটর। পয়েন্টটা হচ্ছে ধর্মের অ্যাঙ্গেলটা ইরান কেন টানতে চাইছে বারবার করে, যাতে তার ধার্মিক বন্ধু বান্ধব যে দেশগুলো আছে, মানে তার মধ্যে কি টার্কিও রয়েছে। টার্কি তো মানে দেখো, আমি তোমাকে আগে শেষ করে নিই, সবাই আসতে চাইছে। আর ইসরায়েল কি করতে চাইছে? ইসরায়েল চাইছে বারবার এটাকে পলিটিক্যাল একটা রাখতে। আর টার্কির কথা বলছো, টার্কি হচ্ছে, দেখবে সমাজে বহু এমন ধরনের লোক থাকে যে সুচ থেকে শুরু করে মানে তোমার জাহাজ পর্যন্ত সবকিছু দালালি। মানে আপনি এরদোগানের কথা বলছেন আর কি, তার ভাবনা চিন্তা, তার হ্যাঁ, সব থেকে সবকিছুর মধ্যেই দালালির কনসেপ্ট আছে। আমি সবকিছুতে আমি একটা ব্রোকারি করব। এই টার্কি হচ্ছে সেই ব্রোকার। টার্কি ইউরোপিয়ান ইউনিয়নে একমাত্র দেশ যে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হতে চায়। আমি একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে এরদোগান, যিনি এই মুহূর্তে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন, যে নেটোর সাথে যুক্ত হতে চান, যে আবার ব্রিক্স নিয়ে খবরাখবর নেন, যে আবার G7 এর মধ্যেও আসতে চান, সব জায়গাতে হাত ঢোকাতে চান। কেন? তার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিরেকশনলেস অবজেক্ট, যে জিনিসের কোনো গতিপথ বোঝা যায় না। এটা হচ্ছে একটা ধূমকেতুর মতো, কখন কোথায় কিভাবে পড়ে কেউ জানে না।
হঠাৎ করে ওকে লজিক্যালি জিজ্ঞেস করতে বলো তো কেন পাকিস্তানের পাশে ও জাহাজ নিয়ে এসেছিল? আমি বলছি ও পাকিস্তানের পাশে জাহাজ নিয়ে এসেছিল কারণ নেটো ওকে বলেছিল বলে। পয়েন্ট হচ্ছে ওর নিজের কোনো ডিসিশন মেকিং ক্ষমতা নেই, ও যা কুচি জিনিসের মধ্যে একটা লিপ্ত। হঠাৎ করে একটা থ্রেট দিয়ে দিল যে আমাদেরকে যে অ্যাটাক করবে, যদি কেউ অ্যাটাক করে আমরাও তাকে পাল্টা অ্যাটাক। তোকে কে অ্যাটাক করবে? কে বলেছে অ্যাটাক করবে? হু সেড ইউ দ্যাট ইউ আর গোয়িং টু বি গেট অ্যাটাকড? কেন তুমি এই দিবা স্বপ্নগুলো দেখছো যে তোমাকে অ্যাটাক? তার মানে ওর মনের ভিতরে একটা ভয় চলছে। তার মানে এবং আমরা দেখলাম যে সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অখণ্ডতার কথা বললেন, সাইপ্রাসের সঙ্গে একটা সুদৃঢ় সম্পর্কের কথা বললেন, এবং সে দেশের সেনার তরফ থেকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেটা নিয়ে কি কোথাও একটা কেঁপে গেছে তুরস্ক? এই তুরস্ক কাঁপাই দেশ, তুরস্ককে গণ্যমান্য করেছে এবং তুরস্ককে সর্বোচ্চ সম্মান, যেটা তুমি বললে নরেন্দ্র মোদীকে দিয়েছে, তুরস্ককে সর্বোচ্চ সম্মান দিয়েছে পাকিস্তানের মিডিয়া, পাকিস্তানের ইউটিউবাররা। ও অসাধারণ সম্মান, ওর সম্মান মুনিরের থেকেও বড়। কেন? মুনির জাহাজ বার করতে ভয় পাচ্ছে, ও একটা জাহাজ এনে লাগিয়ে দিয়েছে বন্দরে, ব্যাস পাকিস্তান চলো উল্লাহ শুরু হয়ে গেছে। দারুণ ব্যাপার, বিরাট ব্যাপার, এরা তো এসে গেছে, হ্যান কারেগা ত্যান কারেগা। দেখো মূর্খদের ইমপ্রেস করা খুব ইজি, অ্যান্ড দ্যাট দে হ্যাভ ডান ইট। সো এই হচ্ছে এদের অ্যাকচুয়াল অবস্থান। আমি তোমাকে বলছি শোনো, এই তুরস্কর আরেকটা বড় ফ্যান হচ্ছে আমাদের লুঙ্গির বুক পকেট। এই দুটোই ফ্যান। এই দুজন মিলে তুরস্ককে চেষ্টা করবে এমন একটা পজিশনে নিয়ে যাওয়ার যে তুরস্ককে নেক্সট আমেরিকা মনে হবে। তোমার ইন্টারনেট খুললেই, তোমাকে ইউটিউব খুললেই মনে হবে এ তো যে কাউকে উড়িয়ে দিতে পারে। ইরানের এই মুহূর্তে এলাই তাহলে কারা? তুরস্ক রয়েছে, আর কারা কারা এই মুহূর্তে রয়েছে ইরানের পেছনে? জর্ডান ইয়ামান থাকতে পারে। কারণ জর্ডান ইয়ামান থাকার পিছনে একটা কারণ আছে, এটা লজিক্যাল কারণ যত না আছে, বহুজন এটা একটা ইন্টারসেপ্ট করছে যে লজিক্যাল কারণ যদি নাও থাকে, যে কারণে থাকতে পারে সেটা হচ্ছে ভাই তোমাদের মধ্যে মারপিট হচ্ছে, মাঝখানে আমি মার খেয়ে যাবো। ওদের টেরিটোরিয়াল যে জায়গাটায় আছে না, ওটা কোল্যাটারাল ড্যামেজ হিসাবে এরা চলে যেতে পারে, তার জন্য জর্ডান ইয়ামান থাকবে। তুরস্ক, আমি তোমাকে বলছি তুরস্ক যতই বড় বড় কথা বলুক না কেন, তুরস্ক আলটিমেট সময় কোথাও ইন্ডালজ হবে কিনা আমার ডাউট আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমেরিকা, আমার বিশ্বাস আগামী 72 ঘন্টার মধ্যে এই যুদ্ধে পার্টিসিপেট করতে পারে। যদি আগামী 72 ঘন্টার মধ্যে এই যুদ্ধে আমেরিকা পার্টিসিপেট করে যায় সরাসরি, মানে আর ইসরায়েলকে দিয়ে ছায়াযুদ্ধ নয়, এবার সামনে সরাসরি করতেই হবে। দেখো যদি তুমি সারাদিন কোমরে বন্দুক গুজে পাড়ায় ঘুরে বেড়াও না, এক না একদিন কোনো না কোনো বাচ্চা হোক বড় হোক কেউ না কেউ প্রশ্ন করবে, ভাই ওটা চলে তো আদেপেও, নাকি নিয়ে শুধু দেখাবার জন্য নিয়ে ঘুরে বেড়াস। এই জন্যে মাঝে মাঝে শুটিং চালাতে হয়, গুলি চালাতে হয়। এই জন্যে আমেরিকা কিন্তু ইন্ডালজ করবেই নিজেকে। দেখো আমেরিকা G7-এ গিয়ে ওরা সব জায়গায় পিসের কথা বলে, তো এদিকে কনস্ট্রাকটিভ ওয়ারের কথা বলছে। কেন? বারবার করে বলছে দেয়ার উইল বি নো সিজ ফায়ার। একদিকে তুমি শান্তির কথা বলছো, অন্য দিক দিয়ে দেয়ার ইজ নো সিজ ফায়ার, কী করে বলো একই লোক? কোন জায়গা থেকে